মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বালু উত্তোলন ঘিরে তুলকালাম, গ্রামবাসীর সাথে শ্রমিকদের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা। যশোরে করোনায় আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু, দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলোতে প্রস্তুতিতে ঘাটতি, স্বাস্থ্যবিধিও মানছেন না কেউ। করোনার জন্য নিয়মবিধি মেনে চলতে হবে, 3 ফুট দূরত্বে দাঁড়াতে হবে, বা সেরকম নিয়মবিধি যেখানে থাকতো তাহলে মানুষ অবশ্যই মানত। মেশিনারি যে অনেকদিন বন্ধ থাকার জন্য এগুলোর ক্যালিব্রেশন প্রয়োজন। এটার জন্য আমরা চাহিদা দিয়েছি আমাদের ডিজি অফিস বরাবর, আশা করছি ইনশাআল্লাহ এই সপ্তাহে পেয়ে যাব। ইলিশের বাজারে সিন্ডিকেটের থাবা, হাত বদলে প্রতি ধাপেই বাড়ে দাম, ন্যায্য মূল্য নির্ধারণে মৎস্য মন্ত্রণালয়ের দাবি। 5,000 টাকা 6,000 টাকা মাছ বেশি তাহলে দেওয়া যায় 15 মামাগো হাজিরা আসে। হাত বদল হওয়ার কারণে খুব প্রভাব যে পড়ছে বিষয়টা এরকম না। যদি ইলিশ মাছ অ্যাভেলেবেল থাকতো, সরবরাহটা বেশি থাকতো, তাহলে দাম অবশ্যই আরো অনেক কম হতো। নীলফামারীতে বাড়ির উঠানে 10 ফুটের বেশি উঁচু গাঁজা গাছ, যৌথ বাহিনীর অভিযানে জব্দ 2টি। এ বিষয়ে কোনো ধারণাই নেই দাবি বাড়ির মালিকের। এই গাছটা আমরা কোনোদিন পালিও নাই, আর আবাদও করিনি, আর জানিও নাই গাছ। শাকসবজি ফেলা ছিল, তার সঙ্গে আসছিল। কে লাগাইছে এর নিশ্চয়তা এখন পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি, সেগুলো আমরা নজরদারি করতেছি। উপকূল না হলেও লবণাক্ততা বাড়ছে নড়াইলের নদী খালে, ভূগর্ভস্থ পানি দিয়ে চাষাবাদে বাড়ছে খরচ, সহনশীল ফসল চাষের পরামর্শ সংশ্লিষ্ট দপ্তরের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, শুরুতে শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি জান্নাতুল কলি। মুন্সিগঞ্জে মেঘনা নদীতে বালু উত্তোলন ঘিরে তুলকালাম কাণ্ড। চর আবদুল্লাহ এলাকায় গ্রামবাসীর সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বালুমহালের নির্ধারিত স্থানের বাইরে বালু উত্তোলন চলছে, আর তাই গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তোলে। পরে শ্রমিকদের সাথে চলে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষে রণক্ষেত্র মুন্সিগঞ্জের মেঘনা নদী। স্থানীয়রা জানায়, বালুমহাল থাকলেও একটি পক্ষ নির্ধারিত স্থান ছেড়ে নদী তীরবর্তী এলাকায় বালু তোলা শুরু করে। এতে ভাঙনের কবলে স্থানীয়দের ফসলি জমি, ঘরবাড়ি। তাই ভিটেমাটি রক্ষায় লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে গ্রামবাসী। ফসলের জমিনও নেয় এবং বাড়িও আমাকে তুলে লাগবো, এই আমাকে রেকর্ডিও জমিন তারা এই জোরে জোরে সন্ত্রাসী করে তারা জমিন এই জোরে কাটা লিয়ে যাইতেছে। চর আবদুল্লাহ মৌজা এইটা বেআইনি ভাবে এই রেকর্ডিও জমিন কাইটা নিয়ে যাইতে আছে। এই 4-5 দিন ধরে 5-6 দিন ধরে হ্যাঁ বুঝাইতে আছি, কইতে আছি, আমাদের কথা কেউ শুনে না। পুলিশ সহকার আইছিল, পুলিশ বেড়ায় লড়াইছে, এই ফেসবুক লয়ে আইছে, অনেক আইছে। তারপরে সারা গুল্লিও যারা লাস্টে পুলিশের 2টা গুল্লিও করছে। পরে চলে 2 পক্ষের সংঘর্ষ, আহত হয় বেশ কয়েকজন বালু শ্রমিক। 2 জনকে ভর্তি করা হয় জেনারেল হাসপাতালে। বালু শ্রমিকদের দাবি, নিয়ম মেনে বালু কাটলেও হামলার শিকার তারা। নদীতে আমার শেষ করে গেছে, ডেজারে যা আছে সব লয়ে গেছে, তেল মেল ব্যাটারি আমার লগে টাকা আছে, টাকা টুকা যা আছে সব লয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশ। তারা জানায়, স্থানীয়দের আপত্তি ঘিরেই এই ঘটনা, নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। বালু উত্তোলনকে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে বালুমহলের লোকজনের দূরত্ব তৈরি হয় এবং এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টির ফলে ওখানে উত্তেজিত জনগণকে আমরা উদ্দীপ্ত করতে ওখানে যাই এবং আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে এবং আমরা লোকমারফত শুনতে পেয়েছি যে কয়েকজন আহত রয়েছে। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে আমির হোসেন এবং রাত 12টার দিকে ইউসুফ হোসেন মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, মারা যাওয়া 2 জনই 60 ঊর্ধ্ব। তারা কিডনির জটিলতা নিয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে পরীক্ষা নিরীক্ষায় 2 জনের করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয় তাদের।
পরিবারের সদস্যদের দাবি দুজনেই কোভিডের ভ্যাকসিন নিয়েছিলেন, কিন্তু কত ডোজ নেওয়া ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে কিট সংকটে হাসপাতালে বন্ধ কোভিড পরীক্ষা। বেসরকারি ক্লিনিকের র্যাপিড অ্যান্টিজেন টেস্টই এখন ভরসা। করোনা পরীক্ষার জন্য যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে RT-PCR ল্যাব নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। করোনা পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানবো আমরা যশোর থেকে। আমাদের সহকর্মী জাহিদ হাসান যোগ দিচ্ছেন। একটু জানাবেন জাহিদ, যশোরে করোনা পরিস্থিতি মানে সবশেষ কি তথ্য, সদর কিট হাসপাতালের যে সমস্যা সমাধানের ব্যবস্থা সেটা আসলে কতদূর নেওয়া হয়েছে সেই তথ্য একটু জানাবেন। কলি যে করোনার যে সংক্রমণ সেটা যশোরে বেড়েছে, যে গত 5 দিনে 3 জন মারা গেছে, আমরা এমনকি খবর পেয়েছি স্বাস্থ্য বিভাগের পক্ষে। এছাড়া 3 জন যশোর জেনারেল হাসপাতালের যে করোনা ইউনিট আছে সেখানে চিকিৎসাধীন রয়েছে। যশোর যে সরকারি ব্যবস্থাপনা এখন র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে এখন করোনা টেস্ট হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় যে RT-PCR যে টেস্ট হয় যশোর জেনারেল হাসপাতালে, খুলনা বিভাগের যে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 7 জেলা, যশোরের যে খুলনা বিভাগের 7 জেলা, এই যশোর বিজ্ঞান প্রযুক্তি RT-PCR সেন্টারে আর কি এখানে করোনার যে পরীক্ষা হয় সেখান থেকে এখন শুরু হয়নি। আমরা বিজ্ঞান প্রযুক্তির যে জেনোম সেন্টার আছে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা চাহিদা সরকারি স্বাস্থ্য বিভাগে পাঠিয়েছে, আগামী সপ্তাহ থেকে টেস্ট শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। করোনার যে 2023 সাল পর্যন্ত যশোরে প্রায় 1.5 লক্ষাধিক টেস্ট হয়েছে, এর ভিতরে 22,000 করোনা আক্রান্ত হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। করোনা দীর্ঘদিন ধরে না থাকার কারণে যে মানুষের ভিতরে স্বাস্থ্যবিধি মেনে চলার যে উদাসীনতা সেটা আমরা লক্ষ্য করছি। অনেকেই এখন পর্যন্ত মাস্ক ব্যবহার করছে না। তারপরেও যে নতুন করে যে সংক্রমণ বৃদ্ধি হওয়ার ফলে যে এক ধরনের যে আতঙ্ক যে একজন দেখা দিলে স্বাস্থ্য বিভাগ বলছে যে দ্রুতই এই ধরনের যে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা সেটা সৃষ্টি হবে বলে তারা বলছে। স্বাস্থ্য বিভাগ বলছে প্রস্তুতির যে বিষয়ে তারা যশোরে যে 8 উপজেলা যে স্বাস্থ্য বিভাগগুলো আছে সবগুলো স্বাস্থ্য বিভাগেই তারা যে করোনা আলাদা বেড তৈরি করার বিষয় সেটা এক ধরনের প্রস্তুতি তারা রেখেছে। যশোর জেনারেল হাসপাতালের যে করোনা টেস্ট সেটাও প্রস্তুতি রেখেছে। শনিবার নাগাদ যে সরকারি যে করোনা টেস্টটা আসলেই যে শনিবার থেকে চালু হতে পারে বলে আমাদের জানাচ্ছেন। কলি এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে জাহিদ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন উদ্বেগ বাড়াচ্ছে দিন দিন। এই নিয়ে বরিশালের স্বাস্থ্য বিভাগের তেমন মাথা ব্যথা নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা হাসপাতাল কোথাও নেই করোনা শনাক্তকরণ কিট। RT-PCR ল্যাবের যন্ত্রপাতিও পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। প্রস্তুত করা হচ্ছে না জনবলও। শারীরিক জটিলতা নিয়ে প্রতিদিন হাজারো রোগী ভিড় করে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেলে। সকল রোগী মিলেমিশে একাকার। করোনা নিয়ে দেয়া স্বাস্থ্যবিধির প্রতি তোয়াক্কাই নেই কারো, ফলে এড়ানো যাচ্ছে না ঝুঁকি। করোনা যেহেতু একটি মারাত্মক সংক্রামিত রোগ, একজন থেকে আরেকজন দ্রুত র্যাপিডলি ছড়িয়ে যায়, সেজন্য এই র্যাপিডলি ছড়ানোটার ক্ষেত্রে আবার র্যাপিডলি টেস্টেরও প্রয়োজন। যদি এখানে হসপিটাল কর্তৃপক্ষ নিয়ম করে দিত যে এখানে করোনার জন্য নিয়মবিধি মেনে চলতে হবে, 3 ফুট দূরত্বে দাঁড়াতে হবে বা সেরকম নিয়মবিধি যেখানে থাকতো তাহলে মানুষ অবশ্যই মানত। গেল মহামারীতে শের-ই-বাংলা মেডিকেলের এই ভবনটি করোনা ডেডিকেটেড হিসেবে ব্যবহার হয়। তবে কোভিড পরবর্তী সময়ে ভবনটি মেডিসিন ইউনিটে রূপান্তর করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মেডিকেলের মূল ভবনে স্বল্প পরিসরে খোলা হয়েছে করোনা ওয়ার্ড। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা একটা নতুন করোনা ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ড আমরা অলরেডি রেডি করেছি। আমরা চিকিৎসক সহ অন্যান্য সবাই আমরা প্রস্তুত আছি। রোগী আসলে আমরা চিকিৎসা দিতে পারবো। দক্ষিণাঞ্চলের 42টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল ও 2টি মেডিকেল কলেজের চিত্র একই। কোভিডের লক্ষণ নিয়ে রোগীরা স্বাস্থ্য কেন্দ্রে আসলেও কিটের অভাবে ভাইরাসই শনাক্ত হচ্ছে না। যেহেতু আমাদের কাছে টেস্ট কিটগুলো নাই, সেই কারণে আমরা এখন পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে নিউমোনিয়া আসলে কি কারণে হচ্ছে। এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি হয়তো অনেক জায়গায় বলা সম্ভব হচ্ছে না। আশা করি টেস্ট কিটগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা করোনা রোগী আলাদা করে তাদেরকে আলাদা একটা জায়গায় আমরা ব্যবস্থা করতে পারবো। কিটের জন্য আমরা চাহিদা দিয়েছি আমাদের ডিজি অফিস বরাবর। আশা করছি ইনশাল্লাহ এই সপ্তাহে পেয়ে যাব। এদিকে করোনা ভাইরাস শনাক্তে দক্ষিণাঞ্চলের 6 জেলার মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতালে RT-PCR ল্যাব রয়েছে।
তবে 2023 সালের পর পিসিআর মেশিনগুলো আর ব্যবহার হয়নি, নেই প্রয়োজনীয় জনবলও। মেশিন ঠিক আছে, কিন্তু মেশিন হলো যে অনেকদিন বন্ধ থাকার জন্য এগুলোর ক্যালিব্রেশন প্রয়োজন। এগুলো আর যে কিট আছে সেগুলোর কিট নাই এখন বর্তমানে। করোনাকালীন সময়ে ল্যাব চালানোর জন্য কিছু লোকজন নিয়োগ ছিল প্রজেক্টের, সেই প্রজেক্টটা শেষ হয়ে যাওয়াতে নতুন করে তাদের আসলে কার্যক্রমটা আমাদের সঙ্গে নেই। যদিও স্বাস্থ্য বিভাগের দাবি, করোনা মহামারীর কথা মাথায় রেখে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। জনবল থেকে শুরু করে যে কোভিড-19 যে ওয়ার্ড বলেন, রোগী থাকার ব্যবস্থাপনা থেকে শুরু করে রোগীর যে শনাক্তকরণের যে পরীক্ষাগুলো, সেগুলো একদম প্রান্তিক পর্যায়ে আমরা আগেও করেছি, এখন নতুন করে সেটা আবার সচল করে ফেলেছি। দক্ষিণাঞ্চলে নতুন করে এখন পর্যন্ত কতজন কোভিডে আক্রান্ত হয়েছে তার সঠিক কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে 4 নারীসহ 6 জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বিজিবি জানিয়েছে, ভারতের মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে দেশটির পুলিশ। বুধবার কুশখালী সীমান্ত কোম্পানির কমান্ডার পর্যায়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে নিয়ে আসা হয়। 6 জনকে রাতে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ দাবি করেছে সবাই বাংলাদেশি। পরিচয় শনাক্তের পর সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খাবার দিতে হয় না, কোনো প্রকার ঔষধ বা কোনো যত্নেরও প্রয়োজন নেই। নদীতে প্রাকৃতিকভাবেই উৎপাদন হয় লাখ লাখ টন ইলিশ। তবে কেন ইলিশের দাম আকাশচুম্বী? এ নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। প্রকৃত অর্থে কেন ইলিশের দাম এত, তার খোঁজ করেছেন সহকর্মী কাদের পলাশ। 1 কেজি 335 গ্রাম ওজনের মাছ 2900 টাকা কেজি করে 3872 টাকা দাম আসছে। এই একটা ইলিশের দাম 3872 টাকা, অথচ ইলিশ উৎপাদনে কোনো খরচ নেই। তাহলে কেন ইলিশের এত দাম? আমরা কথা বলবো এখানকার যারা ব্যবসায়ী আছেন, আড়তদার আছেন এবং প্রান্তিক পর্যায়ের জেলেদের সাথে। আমরা উন্মোচন করব আসলে ইলিশের দাম এত বেশি কেন হয়। যেহেতু ইলিশের উৎপাদনের পেছনে কোনো খরচ হয় না, তাই দামও বেশি হওয়ার কোনো কারণ নেই। সাধারণ মানুষের এমন ভাবনা থাকলেও ভিন্ন কথা বলছেন প্রান্তিক জেলেরা। জালের একটা খরচ আছে, তেলের একটা খরচ আছে, এর নিজের নাস্তা পানির একটা খরচ আছে। যদি মাছ জোগা পাই, এর ভিতরে 4 জনের মনে করেন হাজিরা থাকে। 5000 টাকা 6000 টাকা মাছ বেশি, তাহলে দেখা যায় কোনোরকম আমাকে হাজিরাটা আসে। আর যেহেতু মাছের দর যদি আরো কমা যাইতো, তাহলে মনে করেন আমাকে নাও জল বন্ধ করে ধোয়া লাগবে। এই সমস্ত একটা নৌকা মনে করেন নদীতে আইলে 3000-4000 টাকা খরচ, তারপরে মনে করেন না এই 9 জন মানুষ আসা যাওয়া করলে 9 জন মানুষের সংসার আছে না। আড়তদাররা বলছেন ইলিশের সরবরাহ কম হওয়ায় দাম থাকে চড়া। এছাড়া মাছের চাহিদার বিপরীতে পাইকারদের সংখ্যা থাকে অনেক বেশি। প্রয়োজন উপকূলতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যখন তারা নদীতে মাছ ধরতে যায়, তাদের যে বৃদ্ধি খরচ আয়ের তুলনায় মানে তাদের ব্যয়টা অনেক বেশি হয়ে যায়। অপশনে অংশগ্রহণ করতেছে সবাই, মূলাইতে একটা পর্যায়ে যা রেটটা হাই হয়ে যায় তাদের। একই বক্তব্য ব্যবসায়ী নেতাদেরও। জানালেন হাত বদলের কারণে ইলিশের দাম বৃদ্ধির ধারণার কোনো ভিত্তি নেই। ইলিশ মাছের জাল কিন্তু 2 জন 3 জনে বাইতে পারে না, মিনিমাম 4 থেকে 5 জন লাগে, তাও ছোট আকারের জাল। তেল খরচ আছে, তাদের খাবার খরচ আছে। তো একটা লোকে মাছ পায় 5 কেজি, 3 কেজি, 2 কেজি। হাত বদল হওয়ার কারণে খুব প্রভাব যে পড়ছে বিষয়টা এরকম না। যদি ইলিশ মাছ অ্যাভেলেবেল থাকতো, সরবরাহটা বেশি থাকতো, তাহলে দাম অবশ্যই আরও অনেক কম হতো। এদিকে ইলিশের দাম নির্ধারণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেলা প্রশাসক। চিঠিতে বলা হয়, কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে মাছের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকে। তাই ইলিশের মূল্য নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়। 10-12টা জেলাতে ইলিশ ধরা পড়ে, মন্ত্রণালয়কে উদ্যোগটা নিতে হবে যে ইলিশের কোন একটা সিলিং ঠিক করা বা এই দামটাকে একটা নিয়ন্ত্রণ করা আর কি। নাহলে তো ওরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কেউই তো জানাচ্ছি না যে পুলিশের ইলিশের সিন্ডিকেটটা এরকম, জাস্ট আমি জানাইলাম। এটা এখন সরকার হয়তো চিন্তা করবে আর কি। বর্তমানে চাঁদপুরে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 3000 টাকায়। স্বভাবতই নদীতে দুবার জোয়ার আসে। এই জোয়ারের সময়ে নদীতে জাল ফেলে জেলেরা। যে মাছ পায় তার একটা অংশ চলে যায় নৌকা, জাল এবং জ্বালানি বাবদ, বাকি অংশটা পান জেলেরা।
স্বভাবতই মাছ যত বেশি ধরা পড়ে দামটা তুলনামূলক কমবে, কিন্তু কম ধরা পড়লে দাম যদি একটু বেশি হয় সর্বশেষ স্বার্থটা রক্ষা হয় এই জেলেদেরই। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। প্রাথমিকের বেসরকারি শিক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে একটি নীতিমালা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজশাহীর বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যক্রম এবং পাঠ্যসূচিও সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে। আর এ সময় বক্তারা কিন্ডারগার্টেনগুলোকে নীতিমালার মধ্যে নিয়ে আসা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষায় বই পড়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নে পাঠদানের সহ মনোন্নয়নের বিনামূল্যে পর্যাপ্ত প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এখনো অনেকগুলো প্রতিষ্ঠানে রেজিস্ট্রেড হয় নাই, ফলে আমরা ঠিক দেখভালও ঠিক করতে পারছি না, কিন্তু আমরা নিজেদের ক্রমেই প্রস্তুত করছি যে বিষয়গুলোকে সবগুলো প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা। 968 বর্গ কিলোমিটার আয়তনের কৃষি প্রধান জেলা নড়াইল। উপকূল এলাকা না হলেও জেলার নদী এবং খালের পানিতে প্রতিনিয়ত বাড়ছে লবণাক্ততার পরিমাণ। এর ফলে ভূগর্ভস্থ পানি দিয়ে চাষাবাদ করায় উৎপাদন খরচ বাড়ছে কৃষকের। এছাড়া প্রতি বছর জমিতে লবণ পানি প্রবেশ করায় অন্তত 5000 একর 3 ফসলি জমি এবং 1 ফসলি জমিতে পরিণত হচ্ছে। সহনশীল ফসল চাষাবাদে কৃষকদের উৎসাহিত করছে সংশ্লিষ্ট দপ্তর। ভূগর্ভস্থ পানিতে সেচ চলছে নড়াইলের আবাদযোগ্য কৃষি জমিগুলোয়। বিল ও মাছের ঘের বেষ্টিত এ জেলায় প্রায় 8 লাখ মানুষের বাস। স্থানীয়দের প্রধান জীবিকার উৎস কৃষি ও মৎস্য খাত। 1 দশক আগেও নদীনালা খালের পানি দিয়ে সেচ চললেও কয়েক বছর ধরে সেই সুযোগ হারিয়েছে। লবণাক্ততা বাড়ায় ভূগর্ভস্থ পানি একমাত্র অবলম্বন এখন কৃষকের। এখানে একসময় খালের পানির থেকে এই পুরো জায়গাটা আমরা এলিবোরাক করতাম, তাতে আমাদের সেচ খরচ অনেক কম হতো। এখন বোরিং করে আমরা সেচ দিই ধানে, যাতে আমাদের খরচ অনেক বেড়ে গেছে। নোনা পানি আসে খালে, ওই পানিটা যখন আমরা ফসলে দেয় তখন ফসলটাই নষ্ট হয়ে যায়। অনেকে কৃষকই সেচ দিতে পারে না, খোলা পানি হলে আমাদের সুবিধা হয়। দিন দিন বাড়ছে লবণাক্ততার পরিমাণ। অন্তত 5000 একর 3 ফসলি জমি পরিণত হয়েছে 1 ফসলিতে। এতে সার সহ অন্যান্য খরচ বাড়ছে চাষির, ফলে উৎপাদন খরচও বাড়ছে পাল্লা দিয়ে। নোনা পানি না ঢুকলে 3টে ফসল হয়, আর এখন নোনা পানি ঢুকলে 1টা ফসল ও হয় না ভালো উৎপাদন। এই লবণ পানির এই মাত্রাটা কমাতে গেলে আমাদেরকে অবশ্যই করে উজান কেন্দ্রিক যে নদীগুলো আছে সেই নদীগুলোর নাব্যতা ঠিক রেখে মিষ্টি পানির প্রবাহটা বাড়াতে হবে। সাধারণত মার্চ থেকে শুরু করে জুন মাস পর্যন্ত স্যালাইনটির পরিমাণ নদীতে অথবা খালে বেড়ে যাওয়ার কারণে কৃষকরা গ্রাউন্ড ওয়াটারের দিকে বেশি ঝুঁকে। তো গ্রাউন্ড ওয়াটারের দিকে ঝুঁকলে সাধারণত কি হয়, আমাদের গ্রাউন্ড ওয়াটারের যে খরচটা বা ডে যদি আমি হিসাব করি, সেক্ষেত্রে প্রায় সারফেস ওয়াটারের থেকে দ্বিগুণ পরিমাণে খরচ হয়। যে সকল এলাকায় পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি, সেখানে সহনশীল ফসল চাষাবাদের চেষ্টা চলছে। নদীর পানি বিশেষত আমাদের আফরা নদীতে, বিশেষত আফরা নদী এবং চিত্রা নদীতে, এখানে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে তাদের যে সেচের পানি, এটা সেচ অনুপযোগী। এটা আসলে এর প্রভাবে অত্র এলাকার যে কৃষকরা তারা তাদের যে সেচ কাজে যে পানি লাগে সেটা তারা ভূগর্ভস্থ পানির উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। যে সকল ফসল সহজেই লো লিফট পাম্পের মাধ্যমে সেচ কার্য ক্রম করা যায়, নদীয় খাল থেকে সুপেয় মিষ্টি পানি নিয়ে সহজে সেচ কার্যক্রম মাধ্যমে সেচ কার্য ক্রম করা যায়, নদীয় খাল থেকে সুপেয় মিষ্টি পানি নিয়ে সহজে সেচ কার্যক্রম সহায়তা করতে পারে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন সময় পরামর্শ দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন এলাকার নদী ও খালের পানিতে লবণাক্ততার মাত্রা 1.75 ডিএস পর্যন্ত পাওয়া গেছে, যার স্বাভাবিক বা সহনশীল মাত্রা 0.75 ডিএস। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ৬৫তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ করা হচ্ছে। সকালে এরুলিয়ায় বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুলে সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ১৬ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন। তিনি বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থীরা উড্ডয়ন প্রশিক্ষকের দলে অন্তর্ভুক্ত হয়েছেন। তারা আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে তুলতে সহায়তা করবে। এছাড়া স্কোয়াড্রন লিডার AKM শওকতুল্লাহ সামি সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ট্রফি অর্জন করেন। নীলফামারীতে বাড়ির উঠানে ১০ ফুটের বেশি উঁচু গাঁজা গাছ। যৌথ বাহিনীর অভিযানে জব্দ হয়েছে ২টি গাছ। বাড়ির মালিকের দাবি, গাঁজার গাছ সম্পর্কে ধারণা নেই তার, চাষাবাদও করেননি তিনি। আর পুলিশ বলছে এই ঘটনার তদন্ত শেষেই ব্যবস্থা নেওয়া হবে। নীলফামারী সদরের সুগধন গ্রাম। বাড়ির মালিক রঞ্জিত দাস। উঠানে মিলল ২টি গাঁজা গাছ, এর মধ্যে একটি বেশ বড় আকৃতির। গাজার বড় গাছটি ১০ ফুটেরও বেশি উঁচু, ছড়িয়েছে ডালপালা, সেটি ঠিক বাড়ির উঠানে। অপরটি ছোট আকৃতির, টয়লেটের পাশে। বুধবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালায় যৌথ বাহিনী। বাড়ির মালিকের দাবি, গাছ দুটি চাষাবাদ করেননি তিনি। কিভাবে জন্মালো সে বিষয়েও জানা নেই বলে দাবি রঞ্জিত দাসের। এই গাছটা আমরা কোনোদিন পালিও নাই, আর আবাদও করিনি, আর জানিও নাই। গাছ শাক সবজি ফেলাছিল, তার সঙ্গে আসছিল, তারে মানুষ চিনে। আমি তাতে ডাল ডুল ভাঙিও দিছি নষ্ট করার জন্যে। পরে বাড়ির বৌমা গিলে কয় যে কাটে না, খড়ি হবে, গাছটা মোটা হবে, এই জন্য আমি ওই গাছটা ভাঙি নি। বসত ভিটায় গাজার গাছ দেখে বিস্মিত এলাকাবাসী। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তারা। আমরা সবাই মিলে, পুলিশ, সেনাবাহিনী, আমরা গণ্যমান্য ব্যক্তি সবাই মিলি এই গাছগুলোকে উঠাইয়া আমরা থানার হেফাজতে দেই। কে গাছ রোপণ করছে তা এলাকাবাসী অবগত নয়, যে রোপণ করে থাকে তার দৃষ্টান্ত শাস্তি হোক, এই কামনা করি। পুলিশ বলছে গাজার গাছ দুটি জব্দ করা হয়েছে, তবে বাড়ির মালিক চাষের সাথে জড়িত কিনা তা তদন্তের পর জানা যাবে। এই ঘটনা কাউকে আমরা আটক করি নাই, কে লাগাইছে এর নিশ্চয় এখন পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি, সেগুলো আমরা নজরদারি করতেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজা চাষ, সেবন ও বিপণন নিষিদ্ধ। এতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সহ জরিমানার বিধান রয়েছে। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ছেড়েছেন ৫০,০০০ টাকার বেতনের চাকরি। কুমিল্লায় নিজ বাড়িতেই গড়ে তুলেছেন সাশ্রয়ী মূল্যের ফগার মেশিন তৈরির কারখানা, যার নাম দিয়েছেন তিনি MHI আল্ট্রা পাওয়ার মিনি ফগার মেশিন ফ্যাক্টরি। বর্তমানে মাসুম বিল্লাহ নিজ এলাকায় এক অনুপ্রেরণার নাম করেছেন। অনেকের কর্মসংস্থান বাড়াতে চান স্বপ্নের পরিধি। মশা নিধনের ফগার মেশিন হলেও সাধারণ নয়, নেই বিকট শব্দ বা পোড়া ডিজেলের উৎকট গন্ধ। 2 লিটার রাসায়নিক আর 250 গ্রামের একটি বিউটেন গ্যাসের বোতল মূল উপাদান, যা ব্যবহার করা যাবে 1,20,000 বর্গফুট এলাকায়। যন্ত্রটি উদ্ভাবন করেছেন কুমিল্লার 14 গ্রামের কনকাপুইত গ্রামের মাসুম বিল্লাহ। কারিগরি বিষয়ে অধ্যয়ন করা এই যুবক চাকরি করতেন নারায়ণগঞ্জে। ভাড়া বাসায় মশার যন্ত্রণায় ছিলেন অতিষ্ঠ। নিজের চেষ্টায় বানান ভিন্নধর্মী আর সাশ্রয়ী ফগার মেশিন। বর্তমানে তার স্বপ্ন বহু মানুষের কর্মসংস্থান। এই যে প্রজেক্টটা, এটাকে অনেক মডিফাই করব। কেমিক্যালটা বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, কেমিক্যালের নিজেরা প্রজেক্ট করার চিন্তাভাবনা আছে, নিজেরা মেগা প্রজেক্টে যাওয়ার চিন্তাভাবনা আছে। অন্তত 200-500 লোক যেন এখানে কর্মসংস্থান হয়, ওরকম আমাদের চিন্তাভাবনা এখন বর্তমানে। গ্যাসের বোতল আর রাসায়নিক ছাড়া সব যন্ত্রাংশই তৈরি হচ্ছে তার বাড়িতে গড়ে তোলা কারখানায়। সেখানে কাজ করছেন স্থানীয় তরুণরা। বাড়িতে বেকার বসিয়াছিলাম, এরপরে ভাইয়ের সাথে এটা আজকে 2 বছর যাবৎ ভাইয়ের সাথে আমি কাজ করতেছি। প্রতিদিন 15 জায়গায় 20টা বা 30টা এরকম, অর্ডারও আছে 40টা 50টা মতো এরকম, যেদিন যাই পারি। এরই মধ্যে প্রায় 250 ফগার মেশিন বিক্রি করেছেন তিনি। প্রতিটির দাম 6,500 টাকা। দামে কম হওয়ায় স্থানীয়ভাবে বেশ সাড়া ফেলেছে যন্ত্রটি। আমাদের এলাকার মানুষের মধ্যে এটা নিয়ে খুব হচ্ছে যে আমাদের এলাকার সন্তান কিছু একটা করছে। মশা থেকে ডেঙ্গু,
ম্যালেরিয়া এইসব রোগ সৃষ্টি হইতেছে, এগুলা নিধনে এত সাধুবাদ জানার দরকার। সবাই এলাকাত ব্যবহার করছে, বাইরেও যার সবাই উপকৃত হয়েছে। ডেঙ্গু মৌসুমে মশা নিধনের এই মেশিন সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা, জানাচ্ছেন নতুন উদ্ভাবনকে সাধুবাদ। এরই মধ্যে যন্ত্রটি উৎপাদন বাড়াতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দিয়েছেন সহায়তার আশ্বাস। যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ওনাকে যদি কোনো সুযোগ সুবিধা বা সহায়তা বা পরামর্শ দেওয়ার সুযোগ থাকে অবশ্যই আমরা এটা বহাল রাখব। বাজারে ভালো মানের একটি ফগার মেশিন এবং মশা মারার ওষুধ কিনতে ৮০,০০০ থেকে ১ লাখ টাকা প্রয়োজন। সেখানে দেশীয় উদ্যোগে সাশ্রয়ী যন্ত্র কমাচ্ছে খরচ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। দেশের বিভিন্ন স্থানে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগে নাটোর, ঝিনাইদহ, দিনাজপুর, খাগড়াছড়ি সহ বিভিন্ন স্থানে বসেছে মেলা। এবারের প্রতিপাদ্য দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই। মেলায় আম, জাম, কাঁঠাল, কলা, জামরুল, ড্রাগন সহ বিভিন্ন ফলের স্টল বসেছে। এতে ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ। কেউ ফল কিনছেন, কেউ বা স্টল ঘুরে দেখছেন। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ফলের মেলা। এদিকে মুন্সিগঞ্জেও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে 3 দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। মেলায় 65 ধরনের ফল প্রদর্শন করা হয়। অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। আয়োজকরা জানিয়েছেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং দেশীয় ফলের জনপ্রিয়তা বৃদ্ধি সহ স্বাস্থ্যসম্মত বাংলাদেশ করার লক্ষ্যেই মেলার আয়োজন করা হয়েছে। নাটোরে চলছে ফল মেলা। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। নাজমুলের কাছ থেকে ফল মেলার আয়োজন সম্পর্কে একটু জানবো। নাজমুল, যেমনটা বলছিলাম, নাটোরে ফল মেলার আয়োজনে সাড়া কেমন মিলেছে সেই তথ্য জানাবেন, আর মেলায় কোন কোন ধরনের ফলের জায়গা বেশি হয়েছে সেই তথ্য একটু দেবেন। কলি সকাল থেকেই কিন্তু এই বৃষ্টি ভেজা সকাল থেকে দুপুর, বৃষ্টি ভেজা দুপুর এবং বৃষ্টি ভেজা বিকেলে কিন্তু এই ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে সদর উপজেলা পরিষদ চত্বরে। আর কি ধরনের ফল উঠেছে এখানে? আসলে দেশীয় ফল আমরা দেখতে পাচ্ছি, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, জামরুল থেকে শুরু করে যত প্রকার দেশীয় ফল রয়েছে। পাশাপাশি বাংলাদেশে যে ফলগুলো আসলে বেশি উৎপাদন হয়, যেমন আঙ্গুর, আনার, বাইকুনুর, এইসব জাতের এই ফলগুলো কিন্তু এখানে আছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সদর উপজেলার কৃষি অফিসার নীলিমা জাহান রয়েছে, তার কাছ থেকে একটু জেনে নেব যে কি উদ্দেশ্যে আসলে এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে। হ্যাঁ, এখানে দেশীয় বিভিন্ন প্রচলিত অপ্রচলিত ফল প্রদর্শন করা হয়েছে। সাধারণ জনগণ এগুলো জানবে এবং জাত সম্পর্কে তারা পরিচিত হবে, এটাই আর কি উদ্দেশ্য এই ফল মেলার। ধন্যবাদ। আসলে কৃষি অফিসার যেমনটা জানাচ্ছিলেন যে দেশীয় ফল সম্পর্কে জানবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই মেলায় এসেছে। তারা আসলে বিভিন্ন ফল সম্পর্কে, যারা এই মেলার স্টল দিয়েছেন সেই স্টলের লোকজনের কাছে জানতে চাইছেন, এবং সব বয়সী মানুষ। আসলে বৃষ্টির কারণে আজকে দর্শনার্থীর সংখ্যা অনেকটাই কম হয়েছে। যারা সকালে আমরা দেখেছি যে জেলা প্রশাসক আসমা শাহিন মেলাটি উদ্বোধনের পর থেকেই কিন্তু অনেক দর্শনার্থী ছিল, এবং 3 দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। এবং এখানে যারা আয়োজক রয়েছেন তারা বলেছেন যে সফলভাবে এই মেলাটি সমাপ্ত হবে, এমনটাই প্রত্যাশা করছেন। কলি, ধন্যবাদ আপনাকে নাজমুল।